দেশের উপকূলেও বিভিন্ন জেলায় আছেন আমাদের সহকর্মীরা, তাদের কাছ থেকে সর্বশেষ তথ্য জানতে এবার আমরা চলে যাচ্ছি সহকর্মী অনিমেষ করার কাছে। অনিমেষ, আমরা শুরুতেই যেটা দেখেছি অগ্রভাগ প্রবেশ করেছে এবং একেবারে কেন্দ্র প্রবেশ করে গেছে। কি মনে হচ্ছে আসলে কয়টা নাগাদ সেটি শেষ হবে এবং কি পরিস্থিতি আসলে হতে পারে? আবহাওয়া দপ্তর থেকে আগেই বলা হচ্ছিল যে সন্ধ্যা ৬টা থেকে ১০টার মধ্যে মূল কেন্দ্রটি আঘাত হানবে, সেটি আমরা দেখতে পেলাম ৭টার একটু আগে আগে সেটি আঘাত হেনেছে। এবং আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণের সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে সাধারণত সাতক্ষীরার অনেকগুলি নদীতে ১০টার দিকে জোয়ার আসার কথা, স্বাভাবিক প্রক্রিয়ায় সেটিই হয়। যদি ১০টার আগেই মূল কেন্দ্রগুলি তার তাণ্ডবটি চালিয়ে যায় তাহলে আমরা ধারণা করব যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হবে। কিন্তু যদি সেটি এই তাণ্ডবটি বেশি সময় ধরে থাকে এবং জোয়ারের সময় যদি তাণ্ডব হয় তাহলে জলোচ্ছ্বাসের আশঙ্কা অনেক বাড়ে। আমরা একটু তাদের কাছ থেকে জেনে আসি সবশেষ অবস্থা কি। আমরা ঘূর্ণিঝড় রিমালের যেই প্রভাবটি দেখতে পাচ্ছি, খেপুপাড়ার পাশ দিয়ে সেটি প্রবেশ করেছে ভারতের সাগরদ্বীপ থেকে এবং খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে সুন্দরবনের প্রায় ২০০ কিলোমিটার ব্যাসার্ধ দিয়ে, অর্থাৎ খেপুপাড়ার একদিকে সুন্দরবন আরেকদিকে বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলগুলি, অর্থাৎ যেদিকে গাছ আছে অর্থাৎ সুন্দরবন সেটি হয়তো ঢাল হয়ে ঠাকাবে, কিন্তু যেখানে বনায়ন কম, গাছ কম অর্থাৎ বরিশাল পটুয়াখালীর দিকে, সেদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। সহকর্মী শাহরিয়ার অনির্বাণ রয়েছেন সাতক্ষীরাতে, আমরা তার সঙ্গে কথা বলবো। অনির্বাণ, সাতক্ষীরার অবস্থা কি এখন? দেখুন, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ যেটি, সেই অগ্রভাগ কিন্তু হানা দিয়ে ফেলেছে। এরই মধ্যে আমরা দেখেছি যে ৬টার আগেই আমরা দেখেছি যে এই খোলপেটুয়া নদী এবং ইছামতি নদী একেবারে উত্তাল হয়ে ওঠে এবং কিছুক্ষণ পরপরই দমকা বাতাস, ঝোড়ো বাতাস এবং সেই সাথে ভারী বৃষ্টি, এটা আমরা লক্ষ্য করেছি। এখন ভারী বৃষ্টি একটু কমলেও বৃষ্টি হচ্ছে, বেশ মাঝারি বৃষ্টি হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনাকে যদি এখনকার পরিস্থিতি দেখে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে সন্ধ্যা ৬টা বেজে গেছে। তো সন্ধ্যা ৬টার পর স্বাভাবিকভাবে এখন ভাটার সময় চলছে, কিন্তু নদী একেবারে উত্তাল রয়েছে। যে সাধারণত ভাটার সময় এই সময়টা যতখানি নদীর পানি যে সীমানার নিচে নেমে যায় তার থেকেও এখন প্রায় ২ থেকে ৩ ফুট উপরের দিকে আছে। অর্থাৎ সাধারণ সময়ে যে জোয়ারের এবং ভাটার সময় যে আশেপাশের পানিগুলো বা নদী বা খালের পানিগুলো যেটা যেখানে থাকে সে তুলনায় কিন্তু এবার এখন পর্যন্ত বেশি আছে। আর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল রাত ৮টা থেকে ৯টা নাগাদ এই এলাকা অতিক্রম করতে পারে, অর্থাৎ স্থলভাগে উঠে আসতে পারে। ঠিক এই সময়টাই কিন্তু আবার এই দিনের শেষের যে শেষ জোয়ারটি, সেই জোয়ারটি শুরু হবে। তো দুটি যদি এই ঘূর্ণিঝড় রেমালের অতিক্রম করার সময় এবং সেই সাথে জোয়ার, এই দুটি যদি এক সময়ে থেকে যায় বা এক বিন্দুতে নিয়ে গেলে পারে তখন কিন্তু বেশ বিপর্যয় হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা আমরা ঘূর্ণিঝড় আয়লার সময় দেখেছিলাম। ঘূর্ণিঝড় আয়লায় যেটি আমরা দেখেছি যে একেবারে প্রচণ্ড বিশাল ঝড় বা ঘূর্ণিঝড়ের মতো একেবারে ঘূর্ণি বায়ুমণ্ডলে আমরা দেখিনি, কিন্তু সেবার ছিল জলোচ্ছ্বাস। এবারও কিন্তু সেই আশঙ্কার কথাই বলা হচ্ছে। স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ১২ ফিট বা ১৫ ফিট পর্যন্ত উঁচুতে উঠতে পারে এই পানির স্রোত। তো এই পানির স্রোত যদি ওঠে তাহলে পরে এলাকার যে নিচু অঞ্চল সহ শহর যেগুলো রয়েছে, শহরকা বাঁধ যেগুলো রয়েছে, সে বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়বে। তো আমরা জানি যে পুরো এলাকাটা কিন্তু একেবারে নোনা পানিতে ভরা। তো নোনা পানির এলাকা থাকার কারণে আশেপাশের যেসব যে চিংড়ির ঘেরগুলো রয়েছে সেই ঘের কিন্তু একেবারে ভেসে যাওয়ার একটি সম্ভাবনা আছে এবং এতে কিন্তু এলাকাবাসীর বা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। নদীর পাশে বা বেড়িবাঁধের পাশে যারা রয়েছেন তাদের অবস্থা কিন্তু বেশ নাজুক হচ্ছে, কারণ বাতাস বেশ তোড় ছড়াচ্ছে এবং বেশ অনেক জোরে বাতাস হচ্ছে। বাতাসের গতিবেগ ৮৮ বা ৯০ কিলোমিটার এরকম হচ্ছে। আমরা দাঁড়াতে পারছি না নদীর ধারে বা বেড়িবাঁধের পাশে। স্রোতের বাতাস এবং সেই সাথে নদীর স্রোত দুটোর ঝাপটাই আমাদের লাগছে। তো সময় গড়ার পর এই স্রোত এবং বাতাস যদি আরও তীব্র হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও নাজুক হবে। আর এখন যদি যে সম্ভাবনার কথা বা স্থানীয় যারা বলছেন তারা বারবারই পূর্ব অভিজ্ঞতার কথাই আমাদেরকে বারবার বলছিলেন যে এর আগে ২ বছর আগে ঘূর্ণিঝড় ইয়াস এবং তার আগে আমফান এবং ঘূর্ণিঝড় আয়লা, তো এই সময়গুলো এই ঘূর্ণিঝড় মে মাসের বেশিরভাগ ঘূর্ণিঝড়ই কিন্তু সুন্দরবন হয়ে অর্থাৎ সাতক্ষীরা দিয়ে পশ্চিমবঙ্গের দিকে উঠে আসে স্থলভাগে। কিন্তু এবছর বা এবারের ঘূর্ণিঝড় রেমেলের চরিত্রটা একটু আলাদা। সে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে উঠে আসছে এবং সে বাংলাদেশের সীমানার আগে
ঢোকার সাথে পাশাপাশি কলকাতা বা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি পর্যন্ত সে যাবে এবং সেখান থেকে আবার মুভ করে ডান দিকে বাঁক ধরে বাংলাদেশের সীমানার ভিতরে আবার সে প্রবেশ করে একেবারে কুষ্টিয়া রাজশাহী পর্যন্ত তার স্থলভাগে উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই গাণিতিক মডেল এবং এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে কথাগুলো বারবারই বলা হচ্ছে যে জলোচ্ছ্বাস বা স্রোত যেটি রয়েছে সেই স্রোত যদি বা জলোচ্ছ্বাস যদি ও জোয়ারের সময়টার ভিতরে এক বিন্দুতে এসে দাঁড়ায় তাহলে কিন্তু বড় রকমের বিপর্যয় ঘটবে এবং যে জলোচ্ছ্বাস হয়েছিল যে আশঙ্কাটি করা হচ্ছে 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে, এই জলোচ্ছ্বাসের এই আশঙ্কাকে স্থানীয় এলাকাবাসী কতখানি গুরুত্ব দিচ্ছে এবং তারা কতজন আশ্রয় কেন্দ্রে গেছে তার কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা? দেখুন সাতক্ষীরাতে 169টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রতিটা আশ্রয়কেন্দ্র সকাল থেকে আমরা দেখেছি যে যারা স্বেচ্ছাসেবক কর্মী যারা রয়েছেন মাঠ পর্যায়ে রেড ক্রিসেন্ট এবং পিপিপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মাঠে নেমেছেন এবং সাধারণ মানুষ যারা বেড়িবাঁধের কাছে বা নদীর পাশাপাশি থাকছেন তাদেরকে বারবারই করে বলছেন যে আশ্রয়কেন্দ্রে চলে আসতে, কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত তারা আসেনি। তবে সন্ধ্যার পর কিছু কিছু জায়গা থেকে আশ্রয়কেন্দ্রে মানুষজন আসা শুরু করছে। তো রাত্রে যেহেতু আরো ঝড় প্রকট হলে পরে তখন হয়তো আশ্রয়কেন্দ্রে আসা শুরু করবে। আমরা একটা বিষয় সবসময় জেনে থাকি যে এই ঘূর্ণিঝড়গুলোর সময় এই এলাকার সাধারণ মানুষের ভিতরে সাধারণভাবে দেখে আসা খুব সাধারণ একটা বিষয় মনে হয়, যার কারণে অনেকেই আশ্রয়কেন্দ্রে আসতে চান না। তবে যেহেতু ঝড়ের তীব্রতা বেশি, যার কারণে ঝুঁকিটাও বেশি, এক্ষেত্রে সাধারণ মানুষ হয়তো কিছুক্ষণের মধ্যেই আশ্রয়কেন্দ্রগুলোতে চলে আসবে। কিছু কিছু জায়গায় এসছে, তবে এই সব জায়গায় সব থেকে বড় বিষয় যেটি সেটা হচ্ছে তাদের শুকনো খাবার এবং খাবারের নিশ্চয়তা দেওয়া। এদিক থেকে আমরা স্থানীয় প্রতিনিধিদের বলছে যে তাদের সেই ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি রয়েছে। অনির্বাণ, আপনার কাছে আমরা আবারও আসবো, আমাদের সহকর্মী আলামিন রয়েছেন খেপুপাড়াতে, আমরা একটু তার সাথে কথা বলে আসতে চাই। আলামিন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটি আশ্রয় কেন্দ্রে আছেন, আপনার পেছনে বেশ কিছু গবাদি পশু আমরা দেখতে পাচ্ছি। খেপুপাড়ার অবস্থা এখন কি? খেপুপাড়ার অবস্থা আসলে এখনো থমথমে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড়ও আছে, দমকা বাতাস। আমরা ঠিক এই মুহূর্তে হাজিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেটি নীলগঞ্জ ইউনিয়নের একটি আশ্রয়কেন্দ্র রয়েছে, এখানকার এই নীলগঞ্জ ইউনিয়নের যিনি চেয়ারম্যান বাবুল মিয়া, তিনি আমাদের একটি তথ্য কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন। এখানে গইয়াতলা নামের একটি জায়গায় সেখানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে, অর্থাৎ এদিকটার পরিস্থিতি খারাপ হচ্ছে। এবং সহকর্মী শাহরিয়ার অনির্বাণ যেমনটা সাতক্ষীরা থেকে বলছিলেন যে আশ্রয় কেন্দ্রে আসলে উপস্থিতি একদম নেই বললেই চলে, বা সেটা কম। তবে এই দিকটাতে অর্থাৎ আমরা এখানে 5টি সাইক্লোন সেন্টার রয়েছে, এই যে হাজিগঞ্জ হাজিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, এখানে দেখেছি যে আমরা বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু পরিবারের লোকজন এসে অবস্থান নিয়েছেন। অর্থাৎ এখানকার জনপ্রতিনিধি এই নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান যিনি বাবুল মিয়া, তিনিও আসলে সকাল থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা এখানে যারা আসতে পারেন অর্থাৎ তারা যেন এখানে আসেন সেই ব্যবস্থাটি নিশ্চিত করছেন। তবে এখন পর্যন্ত খাবারের যেটি ব্যবস্থা সেটি আসলে করা হয়নি এবং গতকালকে থেকে স্থানীয় যেটি বলছেন যে গতকালকে থেকে এলাকাটি অর্থাৎ নীলগঞ্জ ইউনিয়নটি প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আমরা একটি আশ্রয় কেন্দ্রে সেখানে বেশ কয়েকটি পরিবার দেখতে চাচ্ছি। হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানে শিশু যারা রয়েছে, নারী শিশুরা যারা রয়েছে, তারা আসলে এই আশ্রয় যে কেন্দ্রটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন এর বাইরে অনেকেই এই পরিবারের তাদের গবাদি যে পশু সেই গবাদি পশু তারা ইতিমধ্যেই আসলে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি যদি ঝড়ের তীব্রতা আরো বাড়ে তাহলে হয়তোবা তারাও এই আশ্রয় অর্থাৎ 5টি সাইক্লোন সেন্টার, আমরা যেটা বললাম যে হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের আশেপাশে 5টি সাইক্লোন সেন্টার রয়েছে। আমরা একটি মসজিদেও, নির্মাণাধীন মসজিদেও দেখেছি যে এলাকার মানুষ সেখানে এই ঝড় থেকে বাঁচাতে বা ঝড়ের প্রকোপ থেকে বাঁচাতে সেখানে আশ্রয় নিয়েছেন। অনিমেষ। আলামিন, আপনি ঝড়ের খবর আবার পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জানবো, আপনাকে অনেক ধন্যবাদ।